দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল 2। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ৯টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। রাত ৯টা ৩০ থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। কোথায় যান কাকা ভর দুপুরে একা একা? তোর কবর খুঁড়তে দেখতেছি। আস্তাগফিরুল্লাহ, আমার মতো একটা জলজান্ত জীবন্ত মানুষকে আপনি লাশ বানাই দিলেন। জিন্দা বেশি দিন থাকবি না তুই। খুব তাড়াতাড়ি তোর মরণ আসতেছে, সেই জন্য কবর খোঁড়ার ব্যবস্থা, বুঝছস? এরকম সাডা মনে কি মারে, তা আপনি মারলে এত দোষ নাই। তবে হনেন, বয়সের তারতম্য হিসাব করতে গেলে যদি সেই হিসাবে মরে, তাইলে আপনি আমার অনেক আগে মরবেন। সেই হিসাবে আপনার জানা যায় আমি অংশীদারিত্ব হম ইনশাআল্লাহ। মরণ মানুষের বয়স দেখে আসে না, বুঝছস? যে কেউ যখন তখন ফুটুস হয়ে যেতে পারে। হ্যাঁ, না কথায় যুক্তি আছে। রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোলক বাবু। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি। আপনি তো পরিবারের মানুষ, এনটিভি পরিবারের মানুষ, সুতরাং আপনি যখন আসেন তখন ভীষণ ভালো লাগা কাজ করে। আমারও অনেক ভালো লাগে এই অনুষ্ঠানে যখনই আসি। আর যেটা বললা, আসলে আমি এনটিভি পরিবারের মানুষ একদম ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত আছি ইনশাআল্লাহ সারা জীবন। মানে মনে হয় না যখন এনটিভিতে আসেন বা সিঁড়ি দিয়ে যখন উঠছেন বা লিফট দিয়ে উঠছেন, তখন মনে হয় না যে ঘরে আসছি? হ্যাঁ, মনে হয় যে একদম নিজের প্রতিষ্ঠানে আসছি। ঠিক আছে, মনে হয় যে এই জায়গাটা আমার। আসলেই তাই। সবকিছু মিলিয়ে এখন কাজের ব্যস্ততা কেমন? আমাদের তো অনেক কাজ হলো আলহামদুলিল্লাহ। এই রোজার আগ পর্যন্ত অনেক কনসার্ট নিয়ে ব্যস্ত ছিলাম, স্টেজ শো ছিল অনেক। হ্যাঁ, এখন হলো টিভি লাইভ, ঈদের কিছু শুটিং, পাশাপাশি আমার চ্যানেলের জন্য কিছু মৌলিক গান রেডি করেছি আর কিছু ইসলামিক গান করছি। আচ্ছা, বাহ, তাহলে তো বেশ অনেকগুলো কাজ হাতে আছে। ইউটিউব চ্যানেল নিঃসন্দেহে একজন শিল্পীর জন্য খুবই পজিটিভ একটা দিক, কিন্তু তারপরও এই প্ল্যাটফর্মটা নানাভাবে দেখা যাচ্ছে যে নেতিবাচক একটা প্রভাবও কিন্তু পড়ে। এবং অনেকগুলো ইউটিউব চ্যানেল থাকার কারণে যেটা হয় যে নিজের ইউটিউব চ্যানেলটা শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আসলে এটা অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে। হঠাৎ করে অনেক গান আছে যেগুলোর কোনো আগামাথা কিছুই নেই, ওই গানগুলো ভাইরাল হয়ে যাচ্ছে।
আবার অনেক গান আছে এত ভালো গান কিন্তু দর্শক পর্যন্ত ওইভাবে পৌঁছাচ্ছে না বা হিট হচ্ছে না। কিন্তু কিছু আংশিক লোক আছে যারা ভালো গান সব সময় শোনে, তারা কখনো উল্টাপাল্টা গান শোনে না। আসলে আমার কাছে এই বিষয়টা, আমি আমার মতো করে যদি বলি, আমার কোনো একটা ভালো গান যদি 10,000 ভিউ হয় সেটা আমার কাছে 10 কোটি মনে হয়। ঠিক আছে, কারণ আমার ওই সঙ্গীত বোদ্ধা যারা বা সঙ্গীতকে যারা পছন্দ করেন, আমার অনেক কিছু, ঠিক আছে, ভাইরাল হওয়ার আসলে কিছু নাই এখানে। ভাইরাল হওয়ার কিছু না, আমরা তো 2005 সাল থেকে ভাইরাল, নতুন করে আর কি ভাইরাল হব। সেটাই, নতুন অনেক অনেক শিল্পী আসছেন, কিন্তু কখনো কি এই চাপটা আপনি একজন শিল্পী হিসেবে অনুভব করেন কিনা, যে অনেকের গান হচ্ছে, অনেক কন্টেন্ট দিচ্ছে প্রত্যেকে তাদের ইউটিউব চ্যানেলে, আমাকেও আসলে কন্টেন্টটা দিতে হবে, এটা কন্টিনিউটি রাখতে হবে, এই যে একটা চাপ বোধ করা, এটা কি কখনো মনে হয়? আমি তো আসলে আমাদের কাজ অটোমেটিকলি আসে, যেমন বিভিন্ন কোম্পানি থেকে আমাদেরকে প্রতি মাসে আমি না হলেও তো সর্বনিম্ন 8-10টা রেকর্ডিং তো করি। 8-10টা রেকর্ডিং থাকে, অডিও রেকর্ডিং, আমার মৌলিক গান যেগুলো। পাশাপাশি আমার চ্যানেলের যে কাজগুলো সেগুলো করি। এভারেজে সব মিলিয়ে আমার 15-20টা মৌলিক গান অনেক সময় প্রতি মাসে আমি গাওয়া হয়। তাহলে তো বেশ অনেকগুলো কন্টেন্ট থাকে। হ্যাঁ, এরপরে আসলে এখন তো সোশ্যাল মিডিয়া, ঘরে বসেই তো আমরা কন্টেন্ট বানাতে পারি, যেমন ঘরে বসে মানুষের রিল দিচ্ছে, বিভিন্ন ভিডিও দিচ্ছে, তো নিজের মার্কেটিংটা এখন ঘরে বসে করা যায়। জি, কিন্তু এখানে আসলে যেহেতু জীবিকার বিষয়টা যুক্ত, আপনি যেহেতু পেশাগত জায়গা থেকে আসলে গানটা করছেন, সুতরাং সেই জায়গাটা কি আসলে পূরণ হয়? সেই জায়গাটা অনেক সময় পূরণ হয়, অনেক সময় হয় না। আসলে আমরা 2005 থেকে এখন পর্যন্ত ঠিক সমান তালে আছি, দর্শকরা আমাদেরকে এখন পর্যন্ত, শুধু এখন না, সারা জীবনেও, মানে সামনের দিনগুলোতে আমাদেরকে একইভাবে ভালোবাসবে আমার বিশ্বাস, কারণ আমরা ওই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি, আর ওই ভালোবাসাটা নিয়ে সারা জীবন থাকতে চাই। হয়ে যায়, সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। সেটাই, আপনারা আসলে ভাইরাল না, আপনারা আসলে জনপ্রিয়, এটা হচ্ছে আপনাদের সবথেকে বড় পাওয়ার আমি বলবো। অবশ্যই। একদম ছোটবেলার দিনগুলোতে যদি ফিরে যাই, কেমন ছিল, মানে নোলকবাবু ছোটবেলায় কেমন ছিল? আমি ছোটবেলা, আমার অনেক স্মৃতি মনে পড়ে। আসলে আমি যখন প্রতি বৃহস্পতিবার হতো, তখন ক্লাসের সবাই মানে বলা বলি করতো যে আজকে ফরহাদের গান শুনবো। আমার নাম তো ফরহাদ, নোলকবাবু নামটা তো আমি এখানে আসার পরে হয়েছে, এর আগে আমি অনুষ্ঠানটা তো বলেছিলাম। জি। তো সবাই, আমার স্কুল টিচার থেকে শুরু করে সবাই বলতো যে আজকে, মানে সবার মনে অন্যরকম একটা আনন্দ থাকতো যে আজকে আমি গান গাবো। প্রতি বৃহস্পতিবারে গানের ক্লাস হতো, তো ওই গানের ক্লাসে পুরা স্কুলের ভিতরে, মানে অন্য ক্লাস থেকে গান শোনার জন্য আমাদের ক্লাসে ছাত্রছাত্রীরা চলে আসতো। তো এই জিনিসগুলো ভীষণ মনে পড়ে। আর রেল লাইনে বসে আমরা বন্ধু বান্ধব মিলে সবসময় গান গাইতাম, গলা ছেড়ে গান গাওয়া যেটা বলে, আড্ডা দিতাম, অনেক মজা করতাম। যে সেই সময় যখন আপনার যেসব বন্ধুরা ছিলেন, পরবর্তীতে আপনি যখন স্টার হয়ে যান, ক্লোজ আপ ওয়ান বা এই একটা স্টারডম চলে আসে আপনার মধ্যে, মানে নোলকবাবু আপনি যখন হয়ে যান, তখন কি বন্ধু হারিয়ে ফেলেন, নাকি সেই বন্ধুগুলো আজও আছে? আমি বন্ধু হারাই নাই, সেই বন্ধুগুলো আমার আজও আছে, এবং যাওয়াটা একটু, দূরত্বটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, দূরত্বটা একটু বেড়ে গেছে, কারণ সবসময় যাওয়া হয় না। আগে যেমন আমি মিনিমাম মাসে 4-5 দিন জামালপুর যেতাম, আর জামালপুরে গেলে আমার ঢাকায় আসতে ইচ্ছা করতো না, যেটা সত্য কথা, মানে এত পরিমাণ কাজের চাপ থাকতো। আর এখন যাই, বিভিন্ন অনুষ্ঠান হলে যাই, আমার আব্বু জামালপুরে আছে, আব্বুকে দেখতে যাই মাঝে মাঝে, আমার খালা, মামা, মামি, মানে পরিবার বা আত্মীয় স্বজন সব জামালপুরে আছে। আমার আম্মু শুধু আমার সাথে থাকে, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি সবাই। তো এখনো যখন যাই আমার মনে হয় যে আমি আর ঢাকায় যাব না, আমার ভীষণ মিস করি আমি জামালপুরকে, আমার প্রাণের শহর। আমি জামালপুরে গেলে আমার মনটা অন্যরকম একটা শান্তি লাগে। খুব স্বাভাবিক, নিজে সে করে এখনো গিয়ে বন্ধু বান্ধবদেরকে যাওয়ার আগে ফোন দেই, সবাই রেডি থাকে, যাই, দেখা করি, একটু পিকনিক টাইপের আনন্দ করি, সবাই মিলে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া। এইটি গান শুনি আমি মিনু আপার সাথে যে গানটা করেছি, এই গানটা আমার সুর করা, এবং এই গানটার কথা লিখেছে তরুণ সিং, ভীষণ রোমান্টিক একটা গান, শুনেছি। দু চোখের চাদরে রেখে দেব আদরে,
জানা আমার হয়ে তুই এ মনের গভীরে লক্ষ কোটি ভিড়ে আমি শুধু তোকে ছুঁই দু চোখের চাদরে রেখে দেব আদরে জানাই আমার হয়ে তুই এ মনের গভীরে লক্ষ কোটি ভিড়ে আমি শুধু তোকে ছুঁই তুই ছাড়া কেউ নেই আমার তোর কাছে তাই আসি বারে বার তুই ছাড়া কেউ নেই আমার তোর কাছে তাই আসি বারে বার দু চোখের চাদরে রেখে দেব আদরে জানা আমার হয়ে তুই। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটা গান, আমার কাছে মনে হচ্ছিল কোনো প্লেব্যাক শুনছি আমি। হ্যাঁ, আমি ওই মানে মুভির চিন্তা করে গানটা করেছি। এই গানটা দু একটা মুভিতে কথা হচ্ছে, মনে হয় যাওয়ার মুভিতে দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু সেই ফিলটা আছে। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আলমারা মিনু, তার সাথে কাজ করা নিঃসন্দেহে একটা অন্য রকমের লেভেল আপ হওয়া, অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে, বা যেহেতু সিনিয়র আর্টিস্ট, সুতরাং তার সাথে কাজ করার একটা কোলাবোরেশন, সেই ব্যাপারটা কেমন ছিল, সেই কেমিস্ট্রিটা কেমন ছিল? আমি যখন অনেক ছোট, যখন আমি এই ক্লোজ আপ ওয়ানে আসিনি, তখন মিনু আপা জামালপুরে একটা কনসার্টে গিয়েছিল। আচ্ছা, সেই কনসার্টে গিয়ে তখন মনের মাঝে তুমি ছবিটা নতুন প্রথম বের হয়, তো উনি গান করতেছিল, দর্শক সারি থেকে রিকোয়েস্ট আসছিল যে প্রেমীয় প্রেমী গানটা শোনার জন্য। তো আপু সম্ভবত গানটা জানে না, আপু টেকনিক্যালি বলছে যে তোমরা ছেলেদের মাঝখান থেকে কেউ আসো, আমার সাথে ডুয়েট করবা। আচ্ছা, তো অনেকেই যাওয়ার সাহস পায় না, আমাকে আমার এলাকার বড় ভাইরা বলছে তুমি যাও। তো ছবিটা আমি একবার দেখেছিলাম, দেখার পরে গানটা আমার মাথায় একটু ছিল যে আমি পারবো, পুরো গান মুখস্থ ছিল না, কিন্তু অল্প একটু মুখস্থ ছিল। পরে আমি উঠলাম, ওঠার পরে আমাকে আপু বললো যে তুমি পারবে, আমি বললাম জি। পরে আমাকে মাইক্রোফোন দিল, তখন আমি গানটা গাইলাম, প্রেমীয় প্রেমী, প্রথম মুখটুকু গাইলাম। গাওয়ার পরে দর্শক আর আমাকে নামতে দেয়নি স্টেজ থেকে। পরে আপু রেস্ট নেয়, তারপরে আমি 3টার মতো গান করি। মানে মিনু আপার সাথে সেই তখন আপনার প্রথম কাজ, মানে ক্লোজ আপ ওয়ানে তারপরে মিনু আপার কাছ থেকে আমি কার্ড নেই, মিনু আপার বাসায় আসি, ঈদের সময় আসতাম, বিভিন্ন প্রোগ্রামে আসতাম, আপু আমাকে অনেক প্রোগ্রামে নিয়ে যেত। তখন থেকে আমার খুব ভালো একটা রিলেশন। তো তারপরে যখন ক্লোজ আপ ওয়ানে আসি, আমার প্রথম বিচারক ছিল অডিশন রাউন্ডে ওনারই হাজব্যান্ড সেলিম আশরাফ ভাই এবং প্রণব ঘোষ। আচ্ছা, তো যখন সেলিম আশরাফ ভাই আমাকে দেখে মামি সিং, তখন তো অবাক, তারপর আমাকে ইয়েস কার্ড দিল। আসলে এগুলো অনেক স্মৃতি আর কি। তারপর থেকে আমি আপুকে বলি যে আপু আমার জন্য দোয়া করবেন। আপু বললো যে তুই তো নিজের যোগ্যতা দিয়েই তুই পারবি, অনেক সমস্যা নেই, তারপরে কোনো রেফারেন্স লাগবে না, রাইট, মেধা দিয়ে এই পর্যন্ত এসেছেন। ক্লোজ আপ ওয়ান এই যে তারকা খ্যাতির পরে একটা বড় গ্যাপ ছিল আপনার, সেটা কি, এই গ্যাপটা কি নিজের জন্য নিয়েছিলেন বা না? এই গ্যাপটা আসলে দেশের পরিস্থিতি ভালো ছিল না তখন আমাদের বাংলাদেশে, কিন্তু টানা 6 মাস একটা আন্দোলন হয়। ওই সময় আমি এনটিভিরই একটা অনুষ্ঠান, এনটিভি মেগা কনসার্ট, লন্ডনে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি যাই। আমি যাওয়ার পরে বাংলাদেশে আসি, এসে আবার দেখি যে আবার গ্যাঞ্জাম মারামারি। তখন আমি আবার, আমার ভিসা ছিল, তখন আমি আবার চলে যাই। গিয়ে ওইখানে আমার কিছু সার্কেল হয়, কিছু বড় ভাইদের সাথে পরিচয় হয়। তার ভিতরে একজন গীতিকার, তার নাম হচ্ছে সোহেল শাহ, তার 1000-এর মতো গান লেখা আছে। তো ওইখান থেকে আমি 20টা-25টার মতো গান আমি সুর করে ওইখানেই রেকর্ড করি, এবং ওই অ্যালবাম 2টা বাংলাদেশে রিলিজ হয়। আচ্ছা, একটা হলো চাঁদের আলো, আর একটা হচ্ছে আমার আকাশ। জি, একটা জি সিরিজ থেকে রিলিজ হয়, একটা লেজার ভিশন থেকে। এই 2টা অ্যালবামে আমার সুর করা। তো এই অ্যালবাম করতে গিয়ে ওইখানে আমার 5-6 মাসের মতো লেগে যায়, আর সবকিছু মিলে আমি 11 মাসের মতো লন্ডনে ছিলাম। তো এই 11 মাস যে গ্যাপটা পড়েছে, তো তখন হয়তোবা অনেক শ্রোতারা ভেবেছিল যে আমি হঠাৎ করে নোলক বাবু কেন হারিয়ে গেল একটু দূরে। আসলে বিষয়টা এরকমই, আমি ওইখানে
টোটাল 70-80টার মতো কনসার্ট করেছি এই 11 মাসে। এখন যেরকম জনপ্রিয় যে কোনো আর্টিস্ট মানেই তার সাথে সেলফির যুগ কিংবা ফটোগ্রাফের যুগ। আপনারা যে সময়টা স্টার হয়েছেন সে সময় অটোগ্রাফের যুগ ছিল। প্রথম অটোগ্রাফ কবে কিভাবে দিয়েছেন এটা মনে আছে? প্রথম অটোগ্রাফ আমি দিয়েছিলাম ঢাকা স্টেডিয়াম, যেটা আচ্ছা এই স্টেডিয়ামে তখন রাষ্ট্রপতি ছিল শ্রদ্ধেয় ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। জি। তো ওনার সাথে আমার প্রথম প্রোগ্রাম হয়। আমাকে ক্রেজ দিয়েছিল বাফুফে থেকে, ফুটবল ফেডারেশন থেকে। ওই সময় আমার একজন ভক্ত, আসলে আমাদের এখানে কোনো দর্শক এলাও ছিল না, তারপরেও একজন মেয়ে দর্শক এসেছিল, পিচ্চি ছোট, ঠিক আছে, ও আসছিল ওর বাবার সাথে, তখন আমি ওকে একটা অটোগ্রাফ দিয়েছি। সেটাই প্রথম অটোগ্রাফ। তারপর তো মনে হয় অসংখ্য অটোগ্রাফ দিতে হয়েছে। আসলে আমি এটা তো অনেক সময় বিরক্ত হতাম না, কারণ তাদের ভালোবাসার জন্যই আমি আজকে অবশ্যই নিঃসন্দেহে। এমনও সময় গেছে যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেলে মানে হাজার হাজার মানুষ মনে হয় ভেঙে আমার মাথার উপরে পড়বে, মানে কে কার মতো আসবে, কি একটা অবস্থা। মানে এমনও প্রোগ্রামে গেছি আমি, আমার স্টেজ ওঠার আগে আমার জামাটা আমার ছিঁড়ে ফেলছে, মানে আমার সাথে ছবি তোলার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য। ভালোবাসার পরিমাণটা না গিয়ে আবার রুমে জামা চেঞ্জ করে আবার স্টেজ উঠতে হয়েছে। তারপরে এমনও প্রোগ্রাম করেছি আমি টাঙ্গাইলে, পাবলিক নাচতে নাচতে বিশ্বদার পুতুলের মতো করে সাজিয়ে গানটা গাচ্ছিলাম, হঠাৎ করে একটা স্কুলের চাল ভেঙে পড়ে গেছে, 4-5 হাজার মানুষ, ঠিক আছে। কত কত গল্প, তাই না? অনেক স্মৃতি। আসলে এত স্মৃতিচারণ একদিনে তো সম্ভব হয় না। তারপর আমরা ছোট ছোট করে চেষ্টা করি আপনার কাছ থেকে বিভিন্ন সময় এই স্মৃতিগুলোর কথা জানতে। একেবারে শেষের দিকে চলে এসেছি নোলক ভাই, সবশেষে আরো একটি গান শুনবো আপনার কণ্ঠে। এখন যে গানটি করব, এই গানটি আমি আহারে জীবন চলচ্চিত্রে গিয়েছিলাম। ছবিটির নাম হচ্ছে আহারে জীবন। শ্রদ্ধেয় ছোটকু আহমেদ ভাইয়ার নির্মাণে এই ছবিটি হয়েছিল, করোনা নিয়ে ছবিটা হয়েছিল। এই গানটি লিখেছে জাকির হোসেন রাজু ভাই, সুর করেছে এসআই শহীদ, আমি গিয়েছি। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক। মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে, কেন যে এমন। আহারে 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 জীবন, আহারে 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 জীবন। কেন যে আশার তরি ঝড়ে ডুবে যায়, জীবনের চাওয়া পাওয়া শূন্যে মিলায়। তবুও বাঁচার আশা, ভাষাহীন ভালোবাসা জাগায় স্বপন। আহারে 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 জীবন। কি অসম্ভব দরদ কণ্ঠে, মানে মুগ্ধ হওয়ার মতন। খুব ভালো থাকুন নোলক ভাই, সবসময় হাসি খুশি থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, এবং প্রিয় এনটিভি পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।